চ্যাম্পিয়ন মেন্টালিটি বোধহয় এমনই হয়। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যায়, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যায়, শেষ মিনিট পর্যন্ত লড়ে যায় ম্যাচে ফেরার জন্য। হাই, আমি আবিদ হাসান। ওয়েলকাম টু টিটং স্পোর্টস। ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনা খেলছিল ফিজিক্যাল ফুটবল, যেন প্রতিটা ডুয়েলই আর ইংল্যান্ডকে বার্তা দিতে চাচ্ছিল। কিন্তু ম্যাচে যত সময় গড়ায় ততই যেন দেখা যাচ্ছিল অন্য এক আর্জেন্টিনা। সময় গড়ানোর সাথে সাথে দেখা গেল অন্য এক আর্জেন্টিনাকে। বল পজিশন, বল পাচিং, যেন ধীরে ধীরে ফিরে আসছিল সেই শৈল্পিক সেই আর্জেন্টিনা। দ্বিতীয় অর্ধ শুরু হতেই ম্যাচের কন্ট্রোল নিয়ে নেয় আর্জেন্টিনা। কিন্তু ফুটবল তো অনিশ্চয়তার খেলা। ম্যাচের ৫৫ মিনিটেই হঠাৎ ধাক্কা, গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। যেন পুরো স্টেডিয়াম নিস্তব্ধ, নিশ্চুপ এক শ্মশানে পরিণত হয়েছে ততক্ষণ। গোল দেওয়ার পর ইংল্যান্ড চলে যায় পুরোপুরি ডিফেন্সিভ ব্লকে। ব্যাক থ্রি, ডিফেন্সিভ ব্লক, যেন ইংল্যান্ডের প্লেয়ারগুলো পুরোপুরি বক্সের আশপাশ দিয়েই যেন ঘোরাঘুরি করছিল। সেই সুযোগে আরো চাপ বাড়ায় আর্জেন্টিনা, এবং এই বারবার আক্রমণ করতে থাকলেও যেন গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। বারবার যেন বঞ্চিত হচ্ছিল গোল থেকেই। তারপর আসে সেই মুহূর্ত, ৮৫ মিনিটে মেসির দুর্দান্ত এক পাস থেকে যেভাবে এনজো ফার্নান্দেজ যেভাবে শট নিলেন, যেন গোলকিপার শুধু ড্রাইভ দেওয়া ছাড়া তার আর কিছুই করার ছিল না, এবং এনজো ফার্নান্দেজ গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরালেন। কিন্তু ভাই, এই আর্জেন্টিনার খেলা দেখে ততক্ষণে মনে হচ্ছিল এই আর্জেন্টিনা যেন ম্যাচটা শেষ করতে চাই, পুরোপুরি ৯০ মিনিটে এই ম্যাচটা শেষ করতে চাই। আর সেটাই ঘটতে থাকলো। ডিপলের ক্রস থেকে ম্যাকঅ্যালিস্টার যেভাবে হেড নিলেন, হেডটা ওই বলটা বারে না বাঁধলে হয়তো ততক্ষণে ম্যাকঅ্যালিস্টারের পাশে স্কোর লাইনে নাম লেখা হয়ে যেত। কিন্তু ভাগ্য সহায় হয়নি ততক্ষণ পর্যন্ত। তারপর ফিরতি বলে মেসি যখন বলটা নিয়ে যেভাবে ক্রস করলেন, লাউতারো মার্টিনেজ দুর্দান্ত একটা হেডে আর্জেন্টিনাকে লিড এনে দেন, এবং আর্জেন্টিনা এগিয়ে যায় ২-১ গোলে। তবে আমার মনে হয় ম্যাচের সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নেন ৬৪ মিনিটে লিসান্দ্রো পারাদেসকে তুলে নিকো গঞ্জালেসকে নামানো। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন বললাম? লিসান্দ্রো পারাদেসের খেলা দেখলেই বোঝা যায় তিনি আর্জেন্টিনার ইলেভেনের কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এইখানে লিসান্দ্রো পারাদেস থাকাকালীন থ্রি ম্যান ব্যাকলাইনে আর্জেন্টিনা খেলতেছিল। লিসান্দ্রো পারাদেসকে যখন সাবস্টিটিউট করা হয়, একজন মিডফিল্ডার, সলিড মিডফিল্ডার নামানো হয়, একজন প্রপার ডিএমএফ কে তুলে আমি একজন মিডফিল্ডারকে নামাচ্ছি। ডিফেন্স আপনার কোলাপস করতেই পারে, ডিফেন্সিভ ব্লক আপনার ভেঙেই যেতেই পারে, কারণ এখানে আপনার প্রতিপক্ষ যখন ইংল্যান্ড, ভাঙার সম্ভাবনা খুবই বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। তার কারণ তারা কাউন্টার অ্যাটাকে দ্রুতগতির ফুটবল খেলে থাকে। দ্রুতগতির ফুটবল খেলতে অভ্যস্ত যেখানে আছে হ্যারি কেইন, জুড বেলিংহামের মতো প্লেয়ার। তবে এইখানে সব থেকে বড় বাজিটা ধরা হয় এনজো ফার্নান্দেসকে নিয়ে। কিছুটা অ্যাটাকিং মিড, কিছুটা ফলস নাইন, কিছুটা ডিফেন্সিভ মিড, এভাবেই খেলতে থাকেন এনজো ফার্নান্দেজ। এবং তার রোলটা ছিল যে বক্সের বাইরে বল পেলেই শট নেবে এনজো ফার্নান্দেজ, এবং সেটাই করতে থাকে এনজো ফার্নান্দেজ, এবং ফলাফল পেতে খুব বেশি সময় নেয়নি আর্জেন্টিনা। ম্যাচের ৮৫তম মিনিটেই এনজো ফার্নান্দেজ বক্সের বাইরে থেকে যেভাবে শট নিয়ে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান, এটা একটা প্ল্যানের অংশ। যেভাবে মেসি বল নিয়ে যেভাবে তার দিকে প্লেয়ার টেনে নিয়ে এসে এনজো ফার্নান্দেজকে পুরোপুরি ফাঁকা করে দেন, এবং এনজো ফার্নান্দেজ পুরো ফ্রিম্যান হিসাবে যেভাবে শটটা নিয়ে গোল করেন, এটা সত্যি অসাধারণ। আর রাইট সাইডের মেসি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা হয়তো ইংলিশ ফুটবলাররা হাড়ে হাড়ে টের পেয়েছে। এই রাইট সাইডের মেসি কি করতে পারে সেটা আর নাই বা বলি। তবে আমি মাঝে মাঝে ভাবতে বাধ্য হই, মেসির প্রাইম টাইম কোনটা, মেসির ডাউনফল কোনটা, এগুলো আসলে ভেবে কোনোদিনও খুঁজে পাই না। তবে আরো একটা জিনিস এই ওয়ার্ল্ড কাপের পরে এখন পর্যন্ত ভাবতে বাধ্য হচ্ছি বলতে পারেন, যে ২৬-এর ওয়ার্ল্ড কাপের মেসি নাকি ২২-এর ওয়ার্ল্ড কাপের মেসি, কোনটা বেস্ট? এটা নিয়ে মাঝে মাঝেই ভেবে কুল পাই না। এটা আমার কাছে অনেকটাই বিসিএস এর কোশ্চেনের মতো পেঁচানো। ওদিকে ফাইনালে আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছে স্পেন, যেই স্পেনে আছে ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল, যাকে ছোটবেলায় গোসল করিয়েছিলেন লিওনেল মেসি। হয়তো দেখতে পাচ্ছি আমরা দুই জাদুকরের লড়াই, দুই শৈল্পিক ফুটবলের লড়াই, পজিশন ফুটবলের লড়াই, মিডফিল্ডের লড়াই।
দেখা যাক ফাইনাল ম্যাচ আমাদের কতটা সুন্দর ফুটবল উপহার দিতে পারে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, টিটং স্পোর্টস এর সাথে থাকুন, এই লিওনেল মেসিকে উপভোগ করতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, টিটং স্পোর্টস এর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়েন এবং ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আমাদের সাথে থাকুন। আবারও ধন্যবাদ। দেখা হচ্ছে ফাইনাল ম্যাচের আগে, হয়তো কিছুটা গল্প নিয়ে। সঙ্গে থাকুন।